ফেসবুকের বাইরের যে জগৎটা সেটা কিন্তু অনেক বড় বিশাল একটা জগৎ, এবং সেই জগতের ঘটনা আমরা ফেসবুকে যত বেশি পরস্পর প্রতি আক্রমণাত্মক হই না কেন, বাইরের জগৎটা অত বেশি আক্রমণাত্মক আমার মনে হয় না। যে কতটুকু রিফর্ম এখানে আসলে আপনাদের মতে করা উচিত বা কী ধরনের প্রস্তাব আসা উচিত ছিল দলগুলোর কাছ থেকে, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এর মাঝে একটা জিনিস ফাহাম আব্দুল সালাম যেটা বলেছেন যে অনলাইন অ্যাক্টিভিস্টদের একটা মানে অ্যান্টাগনিজমের কথা উনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আপনি সময়টাকে কিভাবে দেখছেন? আমরা এই সময়ে দেখছি যে অনলাইনে যদি যাই, অনলাইনের চোখে যদি বাংলাদেশকে দেখি, এই বাংলাদেশ সুন্দর না। কারণ আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে একে অপরকে বাজেভাবে মন্তব্য করা হচ্ছে। একজনের ওপিনিয়ন আরেকজন ডিফার করতে পারে, কিন্তু তাকে যেভাবে ব্যাশিং করা হচ্ছে অনলাইনে, সেটা তো অত্যন্ত দুঃখজনক। আমি এখানে ইশরাকের কথাটা বলতে চাই, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কথা বলতে চাই। তিনি একটি কথা বলেছেন, আমি আজই দেখলাম যে নির্বাচনের কথা বললে মানুষ অনেক করছে, মানে আক্রমণ করছে। এই যে একটা ব্যাপার ঘটে গেছে, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে এবং তাদের অনেকেই কিন্তু এখানে একটু উল্লেখ করতে চাই যে অনেক অ্যাকাউন্টের কোনো ফেক অ্যাকাউন্ট অনেক, হ্যাঁ, এবং বলা হয় যে অনেকে পারচেজও করছে। তো এটা কিভাবে ঘটছে? দেখুন, এইটা তো হচ্ছে একটা কনফার্মেশন বায়াস। আমি একটা জিনিস সোজা একটা উদাহরণ দিই। আপনি ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনার কিছু মানুষের লোকজনের লেখা ভাল লাগে, আপনি সেই লোকগুলোর লেখা ফলো করছেন। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ফেসবুক অ্যালগরিদমে ওই ধরনের লেখাগুলো বারবার হচ্ছে গিয়ে আপনার নিউজ ফিডে আপনার সাথে নিয়ে আসবে। তো আপনি যেই জগৎটা দেখবেন, সেই জগৎটা দেখবেন হচ্ছে গিয়ে আপনি যা চিন্তা করেন এক্স্যাক্টলি সেই সত্যটা আপনি হচ্ছে চোখের সামনে দেখছেন। একটা কনফার্মেশন বায়াস আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে। আমরা প্রত্যেকে ফেসবুকে আমাদের নিজস্ব বাবলে বাস করি। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার ফেসবুকে আপনি কাকে ফলো করছেন, কাকে এসে লাইক করছেন, যার মতামত আপনার ভাল লাগে। যাকে আপনার ভাল লাগে না আপনি তাকে আনফ্রেন্ড করে দিচ্ছেন বা ব্লক করে দিচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনার নিউজ ফিডে আপনি যা বিশ্বাস করেন শুধু সেগুলোই আসবে, যার ফলে সত্যিকার পৃথিবীতে বাইরে কি হচ্ছে এটার কোনো বিশ্বাস কিন্তু আপনার কাছে থাকে না। দ্যাট ক্রিয়েটস আ প্রবলেম। এবং এইখানে আপনি যেটা বললেন অ্যালগরিদমের কথা আপনি বলছেন, আমি বুঝতে পারছি যে আপনি আসলে যে বিষয়ে আগ্রহী সেই বিষয়ে আপনার কাছে আসলো। আপনি একজন ব্যক্তি সম্পর্কে আগ্রহী, সেই ব্যক্তির যে খবরগুলো আসবে সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাই যে এই শুধু অ্যালগরিদমের আমি যা দেখতে চাই তাই শুধু না, যা ঘটছে তাও সামনে আসে। কোন খবরটা আসবে যেটা হচ্ছে ওই লোকটাকে যখন নেগেটিভলি পোর্ট্রে করা হচ্ছে এক্স্যাক্টলি, তো এটা ঘটছে। হ্যাঁ, সেটাই বলতেছি, আপনি তো একটা বাবলের মধ্যে থাকছেন। ওই কনফার্মেশন বায়াসে আপনি এর বাইরের কোনো পয়েন্ট অফ ভিউতে আপনি পাচ্ছেন না। দ্বিতীয়ত, ফেসবুকের বাইরের যে জগৎটা সেটা কিন্তু অনেক বড় বিশাল একটা জগৎ, এবং সেই জগতের ঘটনা আমরা ফেসবুকে যত বেশি পরস্পর প্রতি আক্রমণাত্মক হই না কেন, বাইরের জগৎটা অত বেশি আক্রমণাত্মক আমার মনে হয় না। মানে বিভিন্ন রিসার্চ বা সাথে যখন আমরা ফিল্ডে যাই তখন যা দেখি সেখানে কিন্তু মানুষজনের প্রত্যাশার ব্যাপার আছে, এবং মানুষজন এই রকম নির্বাচন না সংস্কার এই ধরনের কোনো বাইনারিতে মানুষজন যায় না, মানুষ বিশ্বাস করে না। কিন্তু এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকে তাকালে। আমি ফাহাম আব্দুল সালামের মন্তব্য জানতে চাই। ফাহাম আব্দুল সালাম, আপনি তো অনেক বিষয়ে বিশ্লেষণ করেন, আমি এই বিষয়ে আপনার বিশ্লেষণটা ডিটেল জানতে চাই আসলে, যে এইটা আসলে কিভাবে হলো। কারণ এটা তো আসলে ফ্যাসিজমের একটা হাতিয়ার। আমরা শেখ হাসিনার সময় দেখেছি মানুষকে কিভাবে অনলাইনে আক্রমণ করা হতো, যাকে আপনি হাত দিয়ে মারতে পারছেন না, অনলাইনে গালি দিয়ে তাকে মারেন আর কি। তো এই চলটা এখন কিভাবে আসলো, আবার এই প্রবণতা কেন আসলো দলগুলোর সমর্থকদের মধ্যে? আমি আসলে শায়নের সাথে একটা ব্যাপারে একেবারেই দ্বিমত পোষণ করি। ওই থেকে আমি শুরু করি যে আমি কখনোই মনে করি না, আজকের থেকে বলছি না, আগের থেকেই বলছি, যে ফ্যাসিজম কোনোদিন সংবিধান মেনে আসে না। সংবিধানের কারণে কোনো দেশে পৃথিবীতে কোনোদিনও ফ্যাসিজম আসে নাই। কোনো দেশের সংবিধানের লেখা থাকে না চলো আমরা ফ্যাসিস্ট হইয়া উঠি। হ্যাঁ, একটা দেশের মানুষের মধ্যে ওই প্রবণতা থাকে, এবং আমাদের দেশের মানুষদের মধ্যে প্রবলভাবে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা রয়েছে। এবং শেখ হাসিনা চলে গেছে, কিন্তু যে ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, যে মানুষকে অপদস্থ করে অপমান করে যে আনন্দ, এটা এটা আসলে আমাদের মধ্যে রয়েছে। আগেও বলেছি যে আমার জীবনের প্রথম মানে একটা অভিজ্ঞতা হচ্ছে কি এরকম, যে আমি একটা বিয়ের দাওয়াতে গেছি, সবাই মিলে একজনকে পিটাচ্ছে। আমি তখন 3 না 4 বছর বয়স, একটা চোর ধরা পড়েছে, পিটাচ্ছে বিয়ের দাওয়াতে। এবং এই প্রবণতা আমাদের মধ্যে প্রবলভাবে উপস্থিত, এবং যে কারণে আমরা ফেক অ্যাকাউন্ট থেকে করে এই জিনিসগুলো করি। এবং আমি এটা খুব ভালো করে বুঝি কেন জানেন, যে আমি আসলে সব দলের গালি খাই। মানে আগে আমি ছাগু ছিলাম, এখন আমি রয়ের এজেন্ট হয়ে গেছি। তো যেহেতু আমি সকল দলের গালি খেয়েছি, তা আমার একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং আছে যে কেন এই জিনিসটা চলে, যে যাই আপনার ইচ্ছার বাইরে এটা হলেই মানুষ
ট্রিগার্ড হয়ে থাকে, একদম ট্রিগার্ড। মানে কেউ কোনো কিছু শুনতে চায় না, একটা রিজনড আর্গুমেন্ট শুনতে চায় না। একেবারে যে শুনতে চায় না তা না, অনেকে আছেন সেটা করেন। কিন্তু এই ব্যাপারটা 5ই অগস্টের পর যেহেতু এখন স্বাধীনতা আমরা পেয়েছি, এবং সেই স্বাধীনতার সদ্ব্যবহার আমরা করছি গালি দিয়ে, এবং এ কারণে আমাদের মধ্যে প্রবল ভাবে এই যে আমাদের যে প্রতিভা গালি দেওয়ার, মানুষকে অপদস্থ করার, সেটার স্ফুরণ হয়েছে। এবং সেই স্ফুরণ আমরা এখন ভোগ করছি, যারা আমাদের মতন যারা। না, এই তো এই স্ফুরণটা থামানোর জন্য কি করণীয়? এটা তো ক্ষতিকর আসলে। আমি আমি নাকি এখানে আপনি তো আসলে ভালোভাবে দেখছেন গণতন্ত্র মানে কি ফেক অ্যাকাউন্ট বানিয়ে মানুষকে গালি দেওয়া, থ্রেট দেওয়া? আহ, দেখেন, এটা না খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন। মানে আমি একেবারেই স্বাধীনতা হরণের পক্ষে নয়, আমি একেবারে এটা চাই না, স্বাধীনতা হরণ করার পক্ষে। এখন আমাদেরকে অ্যাডাল্ট হতে হবে, সামহাউ উইল হ্যাভ টু ফিগার ইট আউট। সহাবস্থান কিভাবে করতে হয়, মানে ইউ লাইক ইট অর নট, আপনার বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র, এই তিনজনের মধ্যে একটা সহাবস্থান হতেই হবে। মানে আমরা চাই না যে আওয়ামী লীগ আমলে যা হয়েছিল সেটা ফিরে আসুক। তো এই সহাবস্থান, এটা আমাদেরও একটা জার্নি, এবং আমাদেরকেও সহাবস্থান শিখতে হবে। ধন্যবাদ।